বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, প্রথম পার্টের শেষে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। প্রথম পার্ট আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম, যেটির শিরোনাম ছিল বিএনপি জামায়াত এনসিপি পদ্মার সামনে বিরোধ, পদ্মার পিছনে কি অন্য হিসাব। পার্ট টুতে সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই সপ্তম অধ্যায়। জুলাই সনদ বিরোধের একটি বড় উদাহরণ। 2026 সালে নির্বাচনের পর বিএনপি জামায়াতের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট হয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে। সংসদ সদস্যদের শপথের সময় জামায়াত এনসিপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিলেও বিএনপির সদস্যরা সেই শপথ নেননি। ডয়েচ বেলের প্রতিবেদনে আইন বিশ্লেষকদের উদ্বুদ্ধ করে একটি রাজনৈতিক সংকটের সম্ভাবনার সূচনা হিসাবে দেখানো হয়েছিল। বিএনপির যুক্তি ছিল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে এমন শপথের সাংবিধানিক ভিত্তি নেই। অন্যদিকে আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, গণভোটের পরও বিএনপি ও জামায়াতের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বড় মত পার্থক্য সামনে এসেছে। এখানে আমরা কি দেখি? এদিকে বিএনপি সরকারের, অন্যদিকে জামায়াতের বিরোধী অবস্থানের, আর এনসিপি জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমীকরণে, অর্থাৎ এখন আর পুরানো বিএনপি জামায়াত একসঙ্গে সমীকরণ নেই। অষ্টম অধ্যায়, তাহলে কি সম্পর্ক পুরোপুরি শেষ? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। একজন রাজনৈতিক বিশ্লেষক যদি বলেন বিএনপি জামায়াতের সম্পর্ক পুরোপুরি শেষ, তাহলে সেটি হয়তো অতিরঞ্জিত। আবার কেউ যদি বলেন তারা গোপনে একই জায়গায় আছে, তাহলেও প্রমাণ ছাড়া সেটি বলা ঠিক হবে না। বাস্তবতা সম্ভবত মাঝখানে দুই দলের মধ্যে এখনও প্রতিযোগিতা আছে, অবিশ্বাস আছে, আদর্শগত দূরত্ব আছে, ক্ষমতার হিসাব আছে, কিন্তু ভবিষ্যতের সব সম্ভাব্য যোগাযোগের দরজা বন্ধ হয়ে গেছে এমন সিদ্ধান্তেও এখনও যাওয়া যায় না। রাজনীতি আজকের শত্রু আগামী কালের আলোচনার অংশ হতে পারে, আবার আজকের মিত্র আগামীকাল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে। বিএনপি জামাতের ইতিহাস তারই উদাহরণ। নবম অধ্যায়, বিশ্লেষকদের দুটি ভিন্ন ব্যাখ্যা। এখানে বিভিন্ন বিশ্লেষকদের মত বিশেষ গুরুত্বপূর্ণ। একটি ধারার বিশ্লেষণে বলা হয়েছে, বিএনপি ও জামাতের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিল মূলত পারস্পরিক প্রয়োজনের উপর দাঁড়ানো। বিএনপি বড় ভোট ব্যাংক ও জাতীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা দিয়েছে, জামায়াত দিয়েছে সংগঠিত কর্মী ও নির্দিষ্ট ভোট ভিত্তি। এ কারণে সম্পর্কের ভিত্তি ছিল বাস্তব রাজনৈতিক প্রয়োজন। অন্যদিকে আরেকটি বিশ্লেষণ বলেছে, এই সম্পর্ক শুধু ভোটের জোট বলে দেখলে ভুল হবে। দীর্ঘ সময়ের রাজনীতি, সহযোগিতা, দলীয় নেতৃত্ব, মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। অতএব তাদের রাজনৈতিক বিরোধ মানে ব্যক্তিগত বা সাংগঠনিক সব সম্পর্ক বিলীন হয়ে যায় নয়। ডয়েচ বেলের পুরনো বিশ্লেষণে এই দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। একজন বিশ্লেষক বিভিন্ন বিএনপি জামায়াতের সম্পর্কে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতার ফল হিসাবে দেখেছেন, আর অন্যজন এটিকে স্থায়ী নয়, প্রয়োজন ভিত্তিক জোট হিসাবে ব্যাখ্যা দিয়েছেন। এখানে আসল শিক্ষা হলো, একই রাজনৈতিক সম্পর্ককে দুজন বিশ্লেষক দুই ভাবে ব্যাখ্যা করতে পারেন। সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। প্রিয় বন্ধুরা, দশম অধ্যায়ে থাকছে বিএনপির জন্য জামাত কতটা প্রয়োজন। এখন প্রশ্ন বিএনপির দিকে। 2026 সালের নির্বাচনে বিএনপি বড় জয় পেয়েছে এবং সরকার গঠন করেছে। একটি বিশ্লেষণে বিএনপি জোটের প্রায় 212টি আসন এবং জামাত নেতৃত্বাধীন জোটের প্রায় 77টি আসনের কথা উল্লেখ করা হয়েছে। এই ফলাফল বিএনপির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। ফলে বিএনপির কাছে জামায়াতের উপর আগের মতো নির্বাচনী নির্ভরতা থাকার প্রয়োজন কমছে, এমন একটি বিশ্লেষণ করা যায়। কিন্তু জামায়াতেরও এখন আগের তুলনায় বড় সংসদীয় উপস্থিতি রয়েছে, অর্থাৎ জামায়াত আর ছোট একটি প্রান্তিক শক্তি নয়। ফলে ভবিষ্যতে সংসদীয় রাজনৈতিক বিএনপি ও জামাতের মধ্যে একটি শক্তিশালী সরকার বনাম বিরোধী দল সম্পর্ক তৈরি হতে পারে। এই সম্পর্ক যদি দায়িত্বশীল হয়, তাহলে গণতন্ত্রের জন্য তা স্বাস্থ্যকর হতে পারে, কারণ শক্তিশালী সরকার দরকার, আবারও শক্তিশালী বিরোধী দলও দরকার। একাদশ অধ্যায়ে থাকছে জামাতের কৌশল কী হতে পারে। জামাতের জন্য পরিস্থিতি বদলে গেছে। তাদের
সামনে বড় প্রশ্ন ছিল বিএনপির সঙ্গে থেকে কতটা রাজনৈতিক প্রভাব রাখা যায়, এখন বিএনপির বাইরে থেকে কতটা রাজনৈতিক শক্তি হওয়া যায়। 2026 সালে নির্বাচনের আগে জামায়াত বিএনপি ইসলামপন্থী দলকে একত্র করার চেষ্টা করেছে, তবে সেই জোটের ভেতরে মতপার্থক্য ছিল। ইসলাম আন্দোলন বাংলাদেশে আসন বন্টন বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট হয়ে জোট থেকে বেরিয়ে যায়। বিশ্লেষকরা এটিকে জামায়াতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখেছিলেন, অর্থাৎ জামাতের সামনে শুধু বিএনপি নয়, নিজস্ব জোটকেও তারা ধরে রাখার চ্যালেঞ্জ আছে। দ্বাদশ অধ্যায়, এনসিপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এনসিপির ক্ষেত্রেও প্রশ্ন কম নয়। নতুন রাজনৈতিক কথা বলে যারা মাঠে এসেছে তাদের এখন প্রমাণ করতে হবে তারা কি সত্যিই পুরানো রাজনৈতিক সংস্কৃতির বিকল্প হতে পারবে, নাকি সময়ের সঙ্গেও তারা প্রচলিত জোটের রাজনীতির অংশ হয়ে যাবে। জামাতের সঙ্গে জোট এনসিপি সংসদীয় রাজনীতি একটি জায়গা দিয়েছে, কিন্তু একই সঙ্গে তাদের আদর্শগত প্রশ্নও তৈরি করেছে। তারা কি জামায়াতের সঙ্গে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পথ চলবে, নাকি কোনো পর্যায়ে নিজেদের আলাদা রাজনৈতিক পরিচয়কে অগ্রাধিকার দেবে, এখনও নিশ্চিত করে কিছুই বলা যায় না। প্রিয় বন্ধুরা, ত্রয়োদশ অধ্যায়, পদ্মার পেছনে কথাটির আসল অর্থ কী। আমরা সাধারণত পদ্মার পেছনে বললে গোপন বৈঠক, গোপন চুক্তি বা রাজনৈতিক ষড়যন্ত্র বুঝি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে এটি এত সরল নয়। পদ্মার পেছনে থাকতে পারে আলোচনা, সমঝোতার সম্ভাবনা, নির্দিষ্ট ইস্যুতে ঐক্যমত, আবার থাকতে পারে শুধু ভবিষ্যতের জন্য যোগাযোগের পথ খোলা রাখা যায়। একজন রাজনীতিবিদ প্রকাশ্য অন্য দলের তীব্র সমালোচনা করতে পারেন, কিন্তু জাতীয় কোনো সংকটে তারা একই সঙ্গে একই টেবিলে বসতে পারেন। এটি গণতান্ত্রিক রাজনীতিকে অস্বাভাবিক নয়। তাই প্রকাশ্য বিরোধ, গোপন শত্রুতা এবং গোপন যোগাযোগ, গোপন জোট, এই দুই সমীকরণেই সবসময় সত্য নয়। বিএনপি জামাত কি আবার এক হতে পারে? সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু বর্তমানে সেটিকে বাস্তবতা রাজনৈতিক সম্ভাবনা হিসেবে নিশ্চিত করাও ঠিক হবে না, কারণ এখন দুই দলের রাজনৈতিক স্বার্থ অনেক জায়গায় সরাসরি মুখোমুখি। বিএনপি সরকারের জামায়াত বিরোধী রাজনীতিতে বিএনপির জন্য সরকারের সাফল্য রাজনৈতিকভাবে জরুরি, জামাতের জন্য সরকারের ব্যর্থতা তুলে ধরা রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। এই জায়গায় স্বার্থের সংঘাত তৈরি হয়। 15তম অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, বিরোধ কি জনগণের জন্য ভালো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ। বিএনপি, জামায়াত, এনসিপি যে দলে ক্ষমতায় থাকুক, বিরোধী দলে থাকুক, জনগণের প্রত্যাশা খুব সাধারণ। নিরাপত্তা চাই, চাকরি চাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই, দুর্নীতি কমাতে চাই, আইনের শাসন চাই, নির্বাচনী অধিকার চাই, রাজনৈতিক সহিংসতা চাই না। যদি বিএনপি জামায়াত প্রতিযোগিতা নীতিগত হয় তাহলে সেটি গণতন্ত্রের জন্য ভালো। যদি তারা সংসদে বসে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রাষ্ট্র সংস্থান নিয়ে বিতর্ক করে সেটি গণতন্ত্রকে শক্তিশালী করবে, কিন্তু প্রতিযোগিতা রাস্তার সংঘর্ষ পরিণত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। ষোড়শ অধ্যায়, তাহলে আমরা কি বিশ্লেষণ করব বা দেখেছি। পুরো বিষয়টি কয়েকটি পয়েন্টে দাঁড় করানো যায়। 1 নম্বরে, বিএনপি জামায়াতের মধ্যে ঐতিহাসিক রাজনৈতিক সহযোগিতা ছিল। 2, বর্তমানে তারা সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। 3, 2026 সালের নির্বাচনে তাদের সম্পর্কের চরিত্রে বড় পরিবর্তন এনেছে। 4, এনসিপি জামায়াতের নেতাদের জোটে যোগদান রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করেছে। 5, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্ন বিএনপি এবং জামাতের মধ্যে প্রকাশ্য মত পার্থক্য তৈরি হয়েছে। 6, পদ্মার আড়ালে কোনো গোপন রাজনৈতিক চুক্তি আছে এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। 7, তবে ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বা নির্দিষ্ট বিষয়ে সমঝোতার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া রাজনৈতিকভাবে বাস্তবসম্মত নয়। প্রিয় বন্ধুরা, আমরা চাই দেশের যত রাজনৈতিক দল আছে সকলেই রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু তারা যেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মাতৃভূমি রক্ষার্থে সকলে ঐক্যবদ্ধ থাকে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দ্বিতীয় পার্ট থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীতে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।